করে কি সুন্দর ঝুলে ঘুমাচ্ছে নিঃশব্দে একেবারে। বাঘটি কিরকম হালুম করে সামনের দিকে আসবে দেখুন, এই আসতে থাকছে। হ্যাঁ, সামনের দিকে কিন্তু খুব জোরে তেড়ে আসবে, যদি না বিশ্বাস হয় দেখতে থাকুন। লিঙ্গেশ্বর মন্দির, যেটা ভারতের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। এটা এই শহরের সবথেকে পুরাতন মন্দির এবং ভারতের সবথেকে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটাকেও ধরা হয়। প্রতিনিয়ত এই মন্দিরে প্রায় ৬,০০০-এরও বেশি দর্শনার্থী আসেন। লিঙ্গরাজ কথার অর্থ হচ্ছে লিঙ্গের রাজা। এখানে শিবকে বলা হয়েছে। বাস্তবে এখানে ভগবান শিবকে প্রথমে কৃত্তিবাস রূপে পুজো করা হতো, পরে এটাকে হরিহর রূপে পুজো করা হয়। মন্দিরের চূড়ার উপরে আপনারা দেখতে পাবেন শিবের ত্রিশূল এবং বিষ্ণুর চক্র, মানে এটাই হলো একই লিঙ্গে শিব ও বিষ্ণুর এই দুই দেবতাকে পুজো করা হয়। এইবারে আমরা চলে এলাম উদয়গিরি এবং খণ্ডগিরি। আমরা এখন খণ্ডগিরিতে উঠছি। এই খণ্ডগিরি উঠতে গিয়ে রাস্তাটা খুব কিন্তু খাড়াই। আগে যখন অনেক ছোটোবেলা এসেছিলাম, এই খণ্ডগিরিতে ওঠার সময় বহু হনুমান দেখা মিলেছিল, কিন্তু এখন আর একটাও হনুমানের দেখা নেই। আমার মেয়ে দারুণ এনজয় করেছে। এখান থেকে ভুবনেশ্বর শহর ও উদয়গিরিটা দেখা যাচ্ছে। আমরা আরও উপরে উঠতে থাকলাম। খণ্ডগিরি থেকে উদয়গিরিটা দেখতে ঠিক এই রকম। কত দূর থেকে তুলেছি ছবিটা, লোকগুলোকে একটু দেখাচ্ছিল, জুম করে আপনাদের দেখালাম। এখন দেখুন কতটাই দূরে আমরা। কিভাবে উঠবে, কোথা থেকে উঠবে কিছুই বুঝতে পারছিল না মেয়েটি। ওর মা ওকে সাহায্য করছে পাহাড়ে ওঠার জন্য। বাকি ওর মাও যে যথেষ্ট হিমশিম খেয়ে যাচ্ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা চলে এলাম উদয়গিরি। ও উঠে হাঁপিয়ে গেছে, ওই জন্য চরম রোদ। চারপাশটা দেখাই। এই যে ভিডিওটা দেখছেন, এটা উদয়গিরি থেকে খণ্ডগিরির ভিডিওটা, মানে এই পর্বত থেকে ওই পর্বতের ছবিটা আমি ফ্রন্ট সাইডে রাখিয়ে আছি, ক্যামেরার এর জন্য দেখা যাচ্ছে না। উদয়গিরি এবং খণ্ডগিরির জন্য মোট টিকিট খরচা পড়ে 30 টাকা। উদয়গিরি 15 টাকা, খণ্ডগিরি 15 টাকা। আর খোলা থাকে, সব দিনই প্রায় খোলা থাকে 9টা থেকে 6টা পর্যন্ত। এই জায়গাটা হচ্ছে হাতিকুম্ভা, এলিফ্যান্ট কেভ। এই রকম অজস্র অনেক গুহা আপনারা দেখতে পাবেন এই উদয়গিরিতে। আচ্ছা, এই খণ্ডগিরি আর উদয়গিরি আলাদা হলো কি করে? কথিত আছে যখন লিঙ্গেশ্বর মন্দির তৈরি হয়েছিল তখন এই উদয়গিরি আর খণ্ডগিরির মধ্যিখানের অংশ থেকে পাহাড় নিয়ে নিয়ে এরা কাজ করেছিল, সেই জন্য এই মধ্যের অংশটা ফাঁকা। উদয়গিরি এবং খণ্ডগিরি দেখার পর আমরা রওনা দিয়ে দিলাম নন্দনকাননের দিকে। নন্দনকাননে ঢোকার আগে টিকিট কাটা হলো। ড্রাইভার দাদা টিকিট করে নিলেন। ওটিটিসির বাসে এলে এই একটা সুবিধা কি, কোনো টিকিট ফিকিট কাটার ঝামেলা থাকে না, কোনো বুকিংয়ের ঝামেলা থাকে না। একটু আগে আপনারা যে স্ক্যানারটা দেখতে পেলেন, ওই স্ক্যানার থেকে আমরা অনলাইনে টিকিট করে নিয়েছিলাম। অনলাইনে টিকিট করার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, সুতরাং আমরা সহজেই বিনা লাইন দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম। এই হচ্ছে ভেতরের অংশটা। প্রথমেই আপনারা একটা দেখতে পাবেন বিরাট জলের ফোয়ারা এবং আশেপাশের জায়গাটা শীতল করে রাখবে। প্রচণ্ড গরম ছিল, ওর মা তো গরমে হাঁসফাঁস করছিল, মেয়ে তো বাঘ দেখার জন্য খুব উৎসাহী। চলুন এবার দেখা যাক আগে আগে আমরা কি দেখতে পাই।
চিড়িয়াখানায় ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম চিতাবাঘ ঘুমন্ত অবস্থায় গাছের উপরে কি সুন্দর ঝুলে ঘুমাচ্ছে, নিঃশব্দে একেবারে দারুণ। আর সব থেকে আমাকে হেল্প করেছে এই ক্যামেরাটা, এতটাই জুমিং হয় এর মধ্যে, এতটাই জুম করা যায়, ছবি একটুও ফাটে না, কি জানি আমার তো এটা মনে হয়েছে। দেখতে থাকুন। জঙ্গল সাফারি করতে করতে সাদা বাঘের আমরা দেখা পেয়ে গেলাম। এই বাঘটি কীরকম হালুম করে সামনের দিকে আসবে দেখুন, এই আসতে থাকছে। হ্যাঁ, তবে সাবধানে, আপনারা কেউ যেন ভয় না পেয়ে যান। সামনের দিকে কিন্তু খুব জোরে তেড়ে আসবে, যদি না বিশ্বাস হয় দেখতে থাকুন। দেখেছেন কীরকম সাংঘাতিকভাবে সামনের দিকে চলে এসছিল। যদি জাল না থাকতো আমার মনে হয় ওখান থেকে বেরিয়েই যেত। চিড়িয়াখানা তো ঘুরে দেখা হচ্ছে, সাথে দেখা হচ্ছে বাঘ, সিংহ, হাতি, শিয়াল, জিরাফ, হরিণ, আরও অনেক কিছু জীবজন্তু। তবে অভিজ্ঞতা কি হলো একদম বলবো সেটা নিয়ে, একদম আমার বাস্তব অভিজ্ঞতা, যেটা হলো চিড়িয়াখানায় ঢোকা মাত্রই, যেটা আপনারা প্রথমেই দেখলেন, একটা বড় ফোয়ারা আছে এবং সাথে সাথে রাস্তার দুধারে রয়েছে অসংখ্য ব্যাটারি চালিত গাড়ি। পায়ে করে হেঁটে গোটা চিড়িয়াখানা ঘুরে দেখে যে মজা, সেটা কিন্তু আপনারা ব্যাটারি চালিত গাড়িতে পাবেন না। আমি কিন্তু ব্যাটারি চালিত গাড়ির বিপক্ষে বলছি না, যেটা আমার মনে হয়েছে আমি জাস্ট সেটাই শেয়ার করেছি। আপনি গাড়িতে উঠবেন, চারি জায়গায় গাড়ি করে আপনাকে ঘোরাবে, জায়গায় জায়গায় আপনাকে দাঁড় করাবে, আপনি নামবেন, দেখবেন, আবার গাড়িতে উঠে আবার অন্য গন্তব্যস্থলে আপনি যাবেন, মানে অন্য সেলে আপনি যাবেন বা খাঁচার দিকে আপনি যাবেন। কিন্তু পায়ে করে হেঁটে যদি আপনি গোটা চিড়িয়াখানা দেখেন, তাহলে দারুণ অভিজ্ঞতা হবে এবং অনেক কিছু দৃশ্যও আপনারা দেখতে পাবেন। যেরকম এই যে হাতিখানা দেখুন কত সুন্দরভাবে নিজের জায়গায় ও ঘুরে বেড়াচ্ছে, যদিও শিকল দিয়ে বাঁধা আছে। তো এই ধরনের কিছু কিছু দৃশ্য আপনি সময় নিয়ে দেখতে পাবেন। এখানে দেখুন বাঁদরটা কত সুন্দর তার মায়ের সাথে খুনসুটি করছে। গাড়ি করে এলে তো আপনি এই দৃশ্যটা দেখতে পেতেন না, পাশে দাঁড়াতো কিনা সন্দেহ, তাহলে এই সুন্দর জিনিসগুলো আপনি মিস করতেন। চিড়িয়াখানায় ঢুকেই আপনারা প্রথমে যাত্রা শুরু করবেন বাঁ দিক থেকে। তো আমরা বাঁ দিক থেকে ঘুরে 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 এবার ডান দিকে চলে এলাম এই সমস্ত জন্তুগুলোকে দেখতে। প্রথমেই দেখা মিলল একটা বড় অ্যানাকন্ডা। এইবারে দেখা মিলল একটা গিরগিটি। এরা কত সুন্দর এখানে রোদ পুইছে, বাহ কি দারুণ দেখতে লাগছে। এরা নাকি নিজেদের গায়ের রং পরিবর্তন করতে পারে। এটা দেখুন কীরকম একটু গ্রিন গ্রিন লাগছে, যেই একটু আরও আলোর দিকে আসবে দেখুন কালারটা কীরকম হয়ে যাচ্ছে দেখুন। তবে এটা রোদ পড়ার জন্য হলো কি ও গায়ের রং চেঞ্জ করলো বুঝতে পারলাম না। এই সমস্ত প্রজাতিগুলো, সরীসৃপ প্রজাতিগুলো দেখতে দেখতে আপনি কখনো অন্যমনস্ক হয়ে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু আপনার পেছনের পকেটটি ফাঁকা হয়ে যেতে পারে। তবে সাবধান কিন্তু।
মনে হচ্ছে কি বলতো? হ্যাঁ বাপরে বাপ, কি বড় হাঁ করে রোদ বইছে, কি সাংঘাতিক দেখতে লাগছে। ব্যাস প্রায় শেষ হতে চললো আমাদের নন্দনকানন ভ্রমণ। এইবারে আমরা রওনা দিলাম সূর্য মন্দিরের দিকে। তবে সূর্য মন্দির দেখার পর ওনাদের ভাষায় একটা ছোট্ট গল্প আছে, সেই গল্পটা আমাদের ড্রাইভার দাদা বলে শোনাবেন, আপনারা মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। আমরা প্রবেশ করলাম সূর্য মন্দিরের দিকে। এসব গেট ফেট ছিল না, বুঝলি না। আমি যে সময়টার কথা বলছি সেই সময়টার বয়স ছিল আমার মেয়ের মতো। সেই সময় এসব কিছু গেট ফেট কিছুই ছিল না। এই যে চূড়ার কথা বলছিল, ওই যে উপরে এদিকে କୋଟେ ମନ୍ଦିରରେ ଆଉ ତମେ କ'ଣ ହେଲା ଆଇଲେ আগে যা বাবা, যেখানে দাঁড়াতে বলবো ওখানে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, দাঁড়িয়ে যা ওখানে। এটা নিয়ে চারটে হলো, তাই তো? এটা নিয়ে চারটে, 1 2 3 4, তাই তো? সূর্য মন্দিরে কটা চাকা আছে সেই চাকা আমরা কাউন্টিং করছিলাম, আমি আমার মেয়ে। 4, তুই ওইদিকে যা, বোন আস্তে 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 আস্তে। প্রচণ্ড রোদ ছিল সেই সময়, তাকানো যাচ্ছিল না। আর সারাদিনের ক্লান্তি, চোখ মুখ একদম শুকিয়ে গেছিলো,
কালো ভূত হয়ে গেছিলাম। আমরা যে সারাদিন যে দর্শনীয় বেলি, স্থানগুলো ঘুরলাম তার চারটেই। ইতিহাস ওনাদের ভাষায় এবার শুনতে থাকুন, সাথে সূর্য মন্দিরও। বিশ্বকর্মাকে বিশ্বকর্মার টাইম বার হবার সত্ত্বে গেটটা খুলে দেবে বলে অধা গোড়া জগন্নাথ হয়ে গেল। এই যে যখন যে রাজা বসছে ইয়ে হলো আমার কোণার্কর লাঙ্গুড়া মাহাতো রাজা। হুম মন্দিরটা তৈরি করার জন্য পূজা অর্চনা করতে বসে আছে। সকালবেলা যে খন্ডগিরি উদয়গিরি পাহাড় উপরে আপনি উঠছিলেন, এই যে পাহাড় ওরা পথরগুলো সব দেখছেন তো, সব হাতি করে পথর নিয়ে এসে এখানে মন্দির তৈরি করেছিল। তখন রাজারা ছিল হাতি আর ঘোড়া, ধন দৌলত। এই ঘড়িটা আছে না, এই ঘড়িটা দেখতে পাচ্ছেন চাকাটা, এই চাকাটা ছিল আন্টি ক্লক ঘড়ি। অ্যান্টি ক্লক ঘড়ি। হ্যাঁ, এই 12 বছরের ছেলেটা গাঁওতে আসছে কুকুরি নিয়ে বাবা দেখা করার জন্য। হুম এই মন্দিরের গেটের সামনে আরে দেখা করলো। এইখানে মন্দিরটা তৈরি করেছে, আরম্ভ করলো 1200 লেবার। হুম এই সমুদ্রের মধ্যে মন্দিরটা তৈরি হচ্ছিল, সমুদ্রের সাইডে মন্দিরটা তৈরি হচ্ছিল। 12 বছরের ছেলেটা নদী বসা আছে। হুম এইটা 1200 লেবার বাঁচাবার জন্য নিজে আত্মহত্যা করলো। হুম এইটাই চন্দ্রভাগা তখন নদী ছিল। হুম পুরী থেকে আগে থেকে পাঁচেটা হলো মেঘনাথ পাচেরি, কলা পাহাড়ের পাঁচেটা নিচে যে মন্দিরের ভিতরে ঢুকতে পারলো না। এর মতন ছিল, খালি নারিয়েল গাছ পেড় ছিল সেখানে। হুম সকালবেলা মন্দিরগুলো দেখছে খন্ডগিরি উদয়গিরি কেভস দেখো, গুহাগুলো ছিল। হুম কলিঙ্গের রাজা লড়াই করার জন্য বেরিয়েছে। হুম গাছগুলা পড়ে গেছে, আর দেখতে পাচ্ছি না, ভালো দিন ছিল। একই জায়গাতে সবগুলো কভার করেছিল। ভুবনেশ্বরে যে 9900 শিবা মন্দির আপনারা সকালবেলা বলেছিলেন, এর ভেতরে মন্দিরে আপনাকে 9999 মন্দির ভুবনেশ্বরে আছে। একই স্ট্রাকচার, একই টাইপের, একই মডেলের। হুম ধরো ধরো। এই ছিল আমাদের পুরী সাইট সিনের ভ্রমণ গল্প। দিনের শেষে সমস্ত জায়গা ঘুরে এবার আমরা ঘরের দিকে বা হোটেলের দিকে